জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরো জোরদার করার ঘোষণা ইয়েমেনের। এদিকে গাজা যুদ্ধে ফিরতে অস্বীকার ইসরায়েলি ৩ সেনা বরখাস্ত ও কারাদণ্ড। জানিয়ে দেব অনাহারকে অস্ত্র বানাচ্ছে ইসরায়েল, ১০০০ ইহুদি ধর্মগুরুর প্রতিবাদ। এরপরেই জানাবো ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উদ্যোগ জাতিসংঘের। অপরদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সৌদির নতুন উদ্যোগ। এবং সর্বশেষ জানাবো ইরান সফরে যাচ্ছে আইএইএ, পরমাণু প্রশ্নের নতুন মোড়। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। এবারে থাকবে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও জোরদার করার ঘোষণা ইয়েমেনের। গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী বিশ্বের সব জাতির প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা ইসরায়েলকে গাজায় আগ্রাসন বন্ধ করতে এবং গাজার উপরে অবরোধ প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করে, যাতে আরও বড় সংঘাত এড়ানো যায়। হুথি নিয়ন্ত্রিত বাহিনীটি জোর দিয়ে বলেছে, ফিলিস্তিন জনগণের দুর্ভোগের প্রেক্ষিতে নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই তারা এই পদক্ষেপ নিচ্ছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলের বিশেষ করে গাজা উপত্যকার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছে, সেখানে দীর্ঘমেয়াদী ইসরায়েলি অবরোধ ও সামরিক হামলার কারণে হাজার হাজার ফিলিস্তিন নিহত হয়েছেন। তারা বলেছে, সমসাময়িক ইতিহাসে গাজার যে ভয়াবহ গণহত্যা চলছে তার প্রেক্ষিতে ইয়েমেন একটি গভীর ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ববোধ অনুভব করছে সেই নিপীড়িত জনগণের প্রতি, যারা প্রতিদিন আকাশ, স্থল ও সমুদ্র পথে নিরবিচ্ছিন্ন হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, কঠোর অবরোধের ফলে গাজায় অনাহার ও তৃষ্ণা দেখা দিয়েছে, যা কোনো মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ, বিশেষ করে আরব ও মুসলিমদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এই প্রেক্ষাপটে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা সামরিক সহায়তার অভিযান আরও বৃদ্ধি করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে নো অবরোধের চতুর্থ ধাপ বাস্তবায়ন করবে। এই ধাপে ইসরায়েলি বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো কোম্পানির জাহাজ, সেই কোম্পানির জাতীয়তা যাই হোক না কেন, ইয়েমেনি বাহিনীর আওতাভুক্ত এলাকা বা সক্ষমতার মধ্যে থাকলে তা লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। তারা সব কোম্পানিকে সতর্ক করেছে যেন এই বিবৃতি জারির সঙ্গে সঙ্গে ইসরায়েলি বন্দরের সঙ্গে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, অন্যথায় এই সব কোম্পানির জাহাজ যে কোনো জায়গায় থাকুক না কেন তা ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায় পড়বে। ইয়েমেনি সেনাবাহিনী বিশ্বের দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছে যেন তারা হস্তক্ষেপ করে এবং এই সংঘাত বিস্তারের আগে তা রোধ করে। একই সঙ্গে ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করে যেন তারা গাজায় আগ্রাসন বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে। তারা বলেছে, এই পৃথিবীতে কোনো স্বাধীন বিবেকবান মানুষ এমন অন্যায় মেনে নিতে পারে না। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যদি গাজায় আগ্রাসন বন্ধ করে এবং অবরোধ তুলে নেয় তাহলে ইয়েমেনি বাহিনীর সব সামরিক অভিযান তৎক্ষণাৎ বন্ধ করবে। গাজা যুদ্ধে ফিরতে অস্বীকার ইসরায়েলি ৩ সেনা বরখাস্ত ও কারাদণ্ড। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ এর স্থানীয় সময় রোববার ২৭ জুলাই ঘোষণা করেছে যে নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের ৩ সৈন্যকে যুদ্ধের দায়িত্ব থেকে বরখাস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গাজায় ফিরে যুদ্ধে অংশ নিতে অস্বীকার করায় তাদের বিরুদ্ধে আনুগত্য হারানোর অভিযোগ আনা হয়। সৈন্যরা তাদের এই সিদ্ধান্তের কারণ হিসেবে গভীর আর্থিক সংকট, ডিপ ইন্টারনাল ক্রাইসিসের কথা উল্লেখ করেছে। কান পাবলিক ব্রডকাস্টার প্রথম এই ঘটনার কথা জানায়, যা পরে আইডিএফ নিশ্চিত করে। রিপোর্ট অনুযায়ী নাহাল ব্রিগেডের ৯৩১তম ব্যাটালিয়নের ৪ সদস্য গাজায় ফেরত যেতে অস্বীকার করায় তাদের যুদ্ধ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং এর মধ্য থেকে ৩ জনকে ৭ থেকে ১২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চতুর্থ সদস্যর বিচার প্রক্রিয়া এখনো চলছে। সৈন্যরা তাদের কমান্ডারদের জানিয়েছিল যে গাজায় ফিরে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়, কারণ যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে। রিপোর্টে আরও বলা হয়, তারা যখন এই সিদ্ধান্ত নেয় তখন তাদের চিকিৎসার পরিবর্তে কারাগারে পাঠানো হয়। একজন সৈন্যের মা কানকে বলেন, তাদের অনেক সহযোদ্ধা যুদ্ধে প্রাণ হারিয়েছেন, তারা ভয়াবহ দৃশ্য দেখেছেন এবং মর্মান্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। এসব কিছু তাদের আত্মায় দগদগে দাগ রেখে গেছে। আইডিএফ এর প্রতিক্রিয়া,
আইডিএফ জানিয়েছে যে নাহাল ব্রিগেডের এই 3 সৈন্য গাজা যুদ্ধে অংশ নিতে অস্বীকার করায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী দাবি করেছে যে সৈন্যরা একজন মানসিক স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলার সুযোগ পেয়েছিল, কিন্তু যিনি তাদের যুদ্ধে অংশ নেওয়ার জন্য সক্ষম বলে রায় দিয়েছিলেন। তবে শাস্তিমূলক প্রক্রিয়ার পরও তারা তাদের সিদ্ধান্তে অটল থাকায় তাদের কারাদণ্ড দেওয়া হয়। আইডিএফ বলেছে এই বিষয়টি সংবেদনশীলতার সাথে এবং নিয়ম অনুযায়ী সমাধান করা হয়েছে এবং যুদ্ধের সময় আনুগত্য হারানোকে গুরুতরভাবে নেওয়া হয়। সেনাবাহিনীতে মানসিক স্বাস্থ্য সংকট। এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান মানসিক চাপ ও অনাগ্রহের বিষয়টি আবারও সামনে এলো। গাজা যুদ্ধ শুরুর পর থেকে সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার ঘটনাও বেড়েছে। গত সপ্তাহে 4 সৈন্য, একজন রিজার্ভ সদস্য সহ আত্মহত্যার সন্দেহে মারা গেছেন, যা এই বছরের মোট আত্মহত্যার সংখ্যা 19-এ পৌঁছে দিয়েছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। অনাহারকে অস্ত্র বানাচ্ছে ইসরায়েল, 1000 ইহুদি ধর্মগুরুর প্রতিবাদ। বিশ্বজুড়ে 1000-এরও বেশি ইহুদি রাব্বি বা ধর্মগুরু ইসরায়েলের বিরুদ্ধে গাজায় অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ এনেছেন এবং অবরুদ্ধ এলাকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান। জাতিসংঘে ফিলিস্তিন শরণার্থী সংস্থার ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ইসরায়েলি অবরোধের কারণে সৃষ্ট এই মানব সৃষ্ট দুর্ভিক্ষে প্রায় 90,000 নারী ও শিশু অপুষ্টিতে ভুগছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েল এই ধর্মগুরুরা একটি খোলা চিঠিতে বলেছেন, ইহুদি জাতি এখন এক গুরুতর নৈতিক সংকটে পড়েছে। চিঠিতে আরও বলা হয়, গাজায় মানবিক সহায়তা প্রবাহে কঠোর বিধিনিষেধ আরোপ এবং এক বিপন্ন বেসামরিক জনগণের কাছ থেকে খাদ্য, পানীয় ও চিকিৎসা সামগ্রী প্রত্যাহার করা, এই নীতি ইহুদিবাদের মৌলিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। রাব্বিরা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে ব্যাপক মানবিক সহায়তা প্রবেশ করতে দেয় এবং যত দ্রুত সম্ভব সকল বন্দীকে ফিরিয়ে আনা ও লড়াই শেষ করার জন্য সক্রিয়ভাবে কাজ করে। চিঠিটি শুক্রবার প্রকাশিত হয় এবং সোমবারের শুরুতেই এতে স্বাক্ষরকারীর সংখ্যা 1000 ছাড়িয়ে যায়। যুক্তরাজ্য ভিত্তিক রাব্বি জোনাথন উইটেনবার্গ জিউস কনিককলে বলেন, এই ইহুদিবাদের নৈতিক মর্যাদা রক্ষায় বিশ্বব্যাপী কাজ করছেন। সূত্র আরটি। ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উদ্যোগ জাতিসংঘের। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সোমবার শুরু হয়েছে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা ও 2 রাষ্ট্রভিত্তিক সমাধান ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য বলা হচ্ছে ফিলিস্তিন সংকটে কূটনীতিক তৎপরতা পুনরুজ্জীবিত করা। তবে উদ্বেগের বিষয় হলো সম্মেলনে একাধিক দাবি ফিলিস্তিনের উপর চাপানো হলেও দখলদার শক্তি ইসরায়েলের উপরে কোনো ধরনের শর্ত বা দায়িত্ব আরোপ করা হয়নি। দুদিন ব্যাপী এই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার পর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় বা সম্ভবত প্যারিসে রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণের দ্বিতীয় ধাপের আলোচনার পরিকল্পনা রয়েছে। মূলত গত জুনে সম্মেলন হওয়ার কথা থাকলেও ইসরায়েল ইরান যুদ্ধের কারণে তা পিছিয়ে যায়। আল আরাবি আল জাদিদকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জাতিসংঘ ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর জানান, রামাল্লা এই সম্মেলনের মাধ্যমে প্যালেস্টাইন রাষ্ট্র স্বীকৃতি ইসরায়েলের উপরে সামরিক ও বাণিজ্যিক চাপের আশা করছে। তবে এখন পর্যন্ত আলোচনায় ইসরায়েলের উপরে তেমন কোনো চাপের ইঙ্গিত পাওয়া যায়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার সঙ্গে যুক্ত করেছেন কয়েকটি শর্ত, যেমন ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণ, ইসরায়েলের স্বীকৃতি দেওয়া এবং আঞ্চলিক নিরাপত্তায় ভূমিকা রাখা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সৌদির নতুন উদ্যোগ। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার বলেছেন, ফিলিস্তিন ইস্যুর দ্বিরাষ্ট্র সমাধান এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে একটি সম্মেলন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স ফয়সাল জানান, জাতিসংঘের সদর দপ্তরে 28 থেকে 30 জুলাই পর্যন্ত 3 দিন ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে। এটি সৌদি আরব, নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক চালু করা দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যালায়েন্স এর কাজকে সমর্থন করে। তিনি আরও বলেন যে এই সম্মেলন ফিলিস্তিন ইস্যুতে দৃঢ় এবং দীর্ঘস্থায়ী অবস্থানকে প্রতিফলিত করে এবং ফিলিস্তিন জনগণের বৈধ অধিকারকে সমর্থন করার জন্য অব্যাহত প্রচেষ্টাকে পূর্ণ ব্যক্ত করে। প্রিন্স ফয়সাল বলেন, এই সম্মেলনের লক্ষ্য হলো অঞ্চলে একটি ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা বৃদ্ধি করা এবং দীর্ঘস্থায়ী ইসরায়েলি দখলদারিত্বের কারণে সৃষ্ট সহিংসতার চক্র বন্ধ করা। ইরান সফরে যাচ্ছে আইএইএ, পরমাণু প্রশ্নের নতুন মোড়।
জাতিসংঘের পরমাণু শক্তি বিষয়ক সংস্থা আইএইএ আগামী 2 সপ্তাহের মধ্যে ইরান সফরে যাচ্ছে। সোমবার 28 জুলাই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সফরের ঘোষণা এমন এক সময় এসেছে যখন সম্প্রতি আইএইএ এর মহাপরিচালক জানিয়েছেন তেহরান পুনরায় প্রযুক্তিগত আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেছে। তার পরপরই তেহরান সফরের পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো। বাঘেরি জানান, সফরের সময় পরমাণু ইস্যুতে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে একটি প্রস্তাব তুলে ধরা হবে আইএইএ এর সামনে। এই প্রস্তাবনা ইরানের পার্লামেন্টে সদ্য পাশ হওয়া একটি আইনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। সেই আইন অনুযায়ী এখন থেকে জাতিসংঘের এই সংস্থাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে। এই সিদ্ধান্তে ইঙ্গিত মিলেছে ভবিষ্যতে আইএইএ এর সঙ্গে ইরানের সহযোগিতার শর্ত আরোপ করা হতে পারে। তবে আইএইএ বরাবরই দাবি করে আসছে তাদের পরিদর্শন কার্যক্রম পূর্ণাঙ্গ ও স্বাধীন হতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে কিনা। তেহরান অবশ্য এসব অভিযোগ একযোগে অস্বীকার করে বলেছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এই সফরের মাধ্যমে ইরান আইএইএ সম্পর্ক এবং আন্তর্জাতিক পরমাণু আলোচনার নতুন মোড় নেওয়ার আভাস মিলেছে।